আজকে আমরা আগের দিনের ক্লাসে যে পর্যন্ত হয়েছিল ঠিক তারপর থেকে কন্টিনিউ করব। সো আগের দিন আমরা পড়েছিলাম কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা আমাদের দুটো স্থির তড়িৎ আধান এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে রাশিমালা সেটা আমাদেরকে দেয়। আজকে সেখান থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আধানের স্থির তড়িৎ একক। আধানের স্থির তড়িৎ একক। ওকে, সো মানে স্থির তড়িতের ক্ষেত্রে আমরা আধানের যে একক ইউজ করব আমরা এই স্থির তড়িৎ চ্যাপ্টার পড়তে গিয়ে সেটা সম্পর্কে আমরা প্রথমে দেখব। সো দেখো, প্রথমে আমরা কুলম্বের সূত্রের সিজিএস যে রূপটা পেয়েছিলাম, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে আকারটা পেয়েছিলাম সেটা ছিল এফ ইকাল টু, যদি আমি শূন্য মাধ্যম নিয়ে নিই তাহলে কে এর মান তো 1 হয়ে যাবে, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা ছিল আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে অন্য ছিল। তো আমি শূন্য মাধ্যম নিয়ে নিলাম। তাহলে আমি যদি এখানে আমি যদি এখানে আমি যদি এখানে এফ এর মান 1 বসাই সিজিএস পদ্ধতি, তাহলে বলের একক হচ্ছে ডাইন। আর এর মান দূরত্ব 1 সেন্টিমিটার যদি বসাই, তাহলে তাহলে এই Q1 Q2 এই দুটো মানকে সমান মান ধরে নিচ্ছি, যে Q1 Q2 মান দুটো সমান এবং সেটা কিউ এর সঙ্গে সমান। কিউ মানে আমি ওই দুটো আধানকে সমান এবং দুটো আধানের মানই কিউ আমি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখা যাক। আমি যদি এই মানটা এই 1 নং সমীকরণের মধ্যে বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি 1 ইকাল টু Q1 এর জায়গায় কিউ বসবে, Q2 জায়গায়ও কিউ বসবে, বাই 1। সো কিউ স্কোয়ার কোনাকুনি গুণ করলে আসছে 1। সো কিউ এর মান আসছে √1, মানে +-1 বা -1। তাহলে কিউ এর মান পেলাম +1 বা -1। তার মানে যে আধানটা সে আধানটা পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি যদি দুটো আধান সমধর্মী আধান হয় তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, যদি দুটো আধান বিপরীত ধর্মী আধান হয় তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। সো আমরা এখানে দেখলাম যে কিউ এর মান আসছে +-1। সো আধানটা কিন্তু ইউনিট আধান, মানে একক আধান। এখান থেকেই আমরা একক আধানের সংজ্ঞা সিজিএস পদ্ধতিতে দিতে পারছি। তো সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আধানকে আমরা স্ট্যাট কুলম দিয়ে বলে থাকি। সো এই আধানকে একক আধান বলা হয় বা এক স্ট্যাট কুলম বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে দেখো, সংজ্ঞাটা আমরা এরকমভাবে বলতে পারি যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে এখানে আমরা শূন্য মাধ্যম নিয়েছি যার জন্য কে ইকুয়াল টু 1 হয়েছে। যদি শূন্য মাধ্যমেও নেওয়া যায়, বায়ু মাধ্যমে নেওয়া যায়, সেক্ষেত্রে কে এর মানটা নিয়ার অ্যাবাউট 1 হয়ে যায়। তো শূন্য মাধ্যমে রাখলে হবে, বায়ু মাধ্যমে রাখলে হবে। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কত দূরত্বে রাখছি? 1 সেন্টিমিটার দূরত্বে রাখছি। 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরকে এক ডাইন বল প্রয়োগ করে, যে এক ডাইন আমি নিয়েছি, এক ডাইন বলের সিজিএস একক ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়। এই যে একক আধান কথাটা লিখলাম, এখানে কিন্তু আমি বলতে পারতাম এক স্ট্যাট কুলম আধান বলা হয়, কারণ এই একক আধানটাই আমরা যেহেতু সিজিএস পদ্ধতি নিচ্ছি, এটাই হচ্ছে এক স্ট্যাট কুলম, এরকমভাবে লেখা হয়। মানে বাংলায় লিখলে এরকম হবে, স্ট্যাট কুলম।
ঠিক আছে। সো এটাকেই বলা হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব আধান। এটা হলো সিজিএস পদ্ধতিতে আধানের যে একক। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? স্ট্যাট কুলম্ব, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। এবং 1 স্ট্যাট কুলম্বের যদি সংজ্ঞা দেয় সেটাও এটা হবে। সো তার কিভাবে আমি সেটাকে আনলাম আমি আবারও একবার বলে দিই যে দুটো বিন্দু আধান, এখানে একটা বিন্দু আধান আছে Q1 এবং এখানে একটা বিন্দু আধান আছে Q2। সো আমি দুটো বিন্দু আধানকে একই বিন্দু আধান ধরে নিচ্ছি, সেই জন্য আমি এখানেও নিচ্ছি Q আর এ পাশেও নিচ্ছি Q, দুটোকে Q নিয়ে নিচ্ছি। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, এরা যদি পরস্পরকে এক ডাইন বলে আকর্ষণ করে, এরা যদি পরস্পরকে এক ডাইন বলে আকর্ষণ করে, তাহলে এদের যে যদি আকর্ষণ করে মানে 1 সেন্টিমিটার দূরত্বে যদি সমপরিমাণ দুটো আধান রাখি, তারা যদি এক ডাইন বলে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে ওই যে আধান দুটো আমি রেখেছিলাম সমপরিমাণ আধান, যার মান আমি জানতাম না, সেই আধান দুটোকে তখন বলা হবে 1 স্ট্যাট কুলম্ব আধান। ওকে, এবার আমরা চলে যাব এসআই পদ্ধতিতে। আধানের একক হচ্ছে কুলম্ব এবং সেক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা কী হবে বা 1 কুলম্ব আধান কাকে বলে সেটা আমরা দেখতে চলে যাব। সো হেডিং করে নিই এসআই পদ্ধতি। এর আগেরটা হলো সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা ছিল সেটা কিন্তু ছিল শূন্য মাধ্যম যদি নিই F=1/4πε0 Q1 Q2/r²। এই 1/4πε0 এর মান কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে এটার মান হচ্ছে 9 × 10⁹ Q1 Q2/r²। ওকে, সো এখন যদি আমি আগের মতো করেই করব যে Q1 Q2কে সমান ধরবো এবং সেটা Q এর সঙ্গে সমান ধরে নেবো যে দুটো আধানই সমান এবং সেই দুটো আধানের মানই Q। আর এর মানটা আমি এসআই পদ্ধতিতে 1 মিটার নেব এবং যে বলটা, সেই বলটাকে এফকে আমি যদি নিই যে 9 × 10⁹ নিউটন, কারণ বলের এসআই একক হচ্ছে নিউটন, যদি আমি এটাকে নিই তাহলে এই জায়গাটায় বসালে কি আসছে দেখো, আসছে 9 × 10⁹ = 9 × 10⁹ Q1 Q2 দু জায়গায় Q বসবে r²। সো এই পার্টটা কেটে যাচ্ছে গিয়ে r² জায়গায় তো r² থাকবে না, r² জায়গায় তো বসবে 1। সো এই জায়গাটায় চলে আসছে 1² মানে 1। সো আমরা পেয়ে যাচ্ছি Q² = 1। সো Q = ±1। আবার কিন্তু ইউনিট চার্জ পেয়ে গেলাম। সো এখানে কিন্তু স্পেশালি একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, এখানে যে বলটা আমরা নিচ্ছি সেই বলটা কিন্তু এই 9 × 10⁹ নিউটন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখান থেকে আমরা আধানকে এসআই পদ্ধতিতে যে আধানের সংজ্ঞা সেটা এই জায়গা থেকে আমরা দিতে পারি। তো সংজ্ঞাটা আমি লিখছি। সংজ্ঞাটা কী হবে যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, আমি আগে ওই কথা বলেছি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কত দূরে রাখছি? 1 মিটার দূরে। এই যে আমি এখানে নিয়েছিলাম 1 মিটার, 1 মিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরকে কত বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করছে, মানে কি বল প্রয়োগ করবে সেটা তো নির্ভর করবে তাদের প্রকৃতির ওপর। আধান দুটো যদি সমপ্রকৃতির হয় তাহলে বিকর্ষণ, বিষমপ্রকৃতির হলে আকর্ষণ, এত বল প্রয়োগ করবে। সো 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলে। এখানে যে এই একক আধান কথাটা লিখলাম, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে। তো এখানে কিন্তু 1 কুলম্ব আমরা বলতে পারতাম, এটাকে কিন্তু 1 কুলম্ব এটাও বলা যায়। তাহলে এটাও কিন্তু 1 কুলম্বের সংজ্ঞা।
যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরে রাখলে যদি তারা পরস্পরকে 9 × 10⁻৯ নিউটন বল প্রয়োগ করে, তাহলে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম্ব আধান বলা হয়। এটা 1 কুলম্বের সংজ্ঞা। এছাড়াও আমাদের আরও আধানের একক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএমইউ বলে একটা একক আছে, সেগুলো আমরা পরে ম্যাগনেটিজমে গিয়ে পড়বো। সো আমি এখন লাস্ট এখান থেকে আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই দুটো একক যেটা আমরা শিখলাম, একটা হচ্ছে কুলম আর একটা হচ্ছে স্ট্যাট কুলম। এদের মধ্যে একটা সম্পর্ক আমাদের লাগবে যখন আমরা তড়িৎ বিভব পড়বো। সেই তড়িৎ বিভব চ্যাপ্টারে আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক আমাদের লাগবে, এবং এছাড়া আমরা অঙ্ক টঙ্ক করতে গিয়ে অনেক সময় কাজে লাগে। সো কুলম আর স্ট্যাট কুলম মধ্যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম, এটা মুখস্থ রাখতে হবে, এটার প্রমাণ তোমাদের নেই, 3 × 10⁹ ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলতে পারি, বা স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। ওকে, সো এই হলো। এবং এখানে আর একটা জিনিস আমি বলে রাখতে চাই যে আমাদের যে ইলেকট্রন আছে, যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের আধানটাও তো এক প্রকারের আধান। সেই আধানের সিজিএস ও এসআই মানটা কত হয় সেটা আমি বলে রাখতে চাই। সো সেখান থেকেও আমরা এটা দেখতে পাবো যে ইলেকট্রনের আধান যদি আমি সিজিএস পদ্ধতিতে নিই, তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে 4.8 × 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়, বা এটাকে স্ট্যাট কুলম্ব বলতে পারি। আর ইএসইউ আধান। আর যদি এসআই পদ্ধতিতে নিই, সো কী হবে, এটাকে দিয়ে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এবং 3 × 10⁹, মানে ওটা আরও উপরে ওটা আরও বেড়ে যাবে, আমি দেখাচ্ছি। 1.6 × 10⁻19 কুলম চলে আসবে। কী করে আসলো, এখান থেকে এটা ট্রান্সফার করা যায়। আমরা যদি এইভাবে করি যে 3 ঐকিক নিয়ম দিয়েও করা যাবে, 3 × 10⁹ ইএসইউ সমান 1 কুলম। সো 1 ইএসইউ সমান 1/3 × 10⁹ কুলম। আর এখানে কত আছে, এখানে আছে 4.8 × 10⁻10 ইএসইউ সমান এটাকে জাস্ট উপরে গুণ করে দেবো। তো চলে আসবে 4.8 × 10⁻10/3 × 10⁹। সো এটা দিয়ে এটা কাটলে কত আসবে, 1.6 আসবে, 1.6। আর এই সূচক তোমরা ক্লাস 11-এ করেছো 1.6, এটা যদি 9টা উপরে ওঠে -9 হয়ে যায়। সো 10⁻10 - 9, সো চলে যাবে 10⁻19। এই এত কি কুলম, এইভাবে কিন্তু আমরা ইলেকট্রনের আধানকেও সিজিএস এসআই দিয়ে কনভার্ট করতে পারছি। আমি দেখিয়েও দিলাম কীভাবে কনভার্টটা হচ্ছে। এরপরে আমরা আরেকটা যেটা বের করব, যে আমরা আগের দিন পড়েছিলাম মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে নিয়ে আমি ধ্রুবকের সংজ্ঞাটা বলবো। সো আমি পেজটা ক্লিয়ার করছি, তোমাদের যেটা লেখার দরকার সেটা ভিডিও পজ করে লিখে নেবে। নিউ পেজ নিচ্ছি, একটা হেডিং করছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা আগের দিন কুলম্বের সূত্র পড়তে গিয়ে তার ভিতরে এটাকে পেয়েছিলাম। সো কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা অরিজিনালি তড়িৎ ভেদ্যতা থেকে আসে। কোনো মাধ্যমের, আমি এর সংজ্ঞাটা লিখে নিই, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি, আগের দিন আমি বলেছিলাম। এবং শূন্য মাধ্যমের
তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলন নট দিয়ে ডিনোট করি, এটাও আমি আগের দিন বলেছিলাম। এর যে অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে ওই কাপকা মতো সাইন আছে একটা, এই সাইন দিয়ে কের মতো দেখতেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। ওকে, সো এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবককে অনেক সময়, যেহেতু দুটো অনুপাত এবং অরিজিনালি মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত, তাই এটাকে অনেক সময় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়ে থাকে। ওকে, সো আমরা যদি রাশিমালাটা দেখি, তাহলে রাশিমালাটা কি হবে? এর গাণিতিক রূপ, আমরা দেখতে পেলাম যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট, এর যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে মানে ভাগ কে বা কাপকা বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, সো এখানে বোঝাই যাচ্ছে যে উপরে এবং নিচে কিন্তু দুটো সমজাতীয় রাশি রয়েছে। এটাও একটা তড়িৎ ভেদ্যতা, এটাও একটা তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, সো দুটো সমজাতীয় রাশির অনুপাত কিন্তু এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেহেতু দুটো সমজাতীয় রাশির একক, তাই এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু কোনো একক নেই, সমজাতীয় রাশির একক হয়। তাই আমি এখানে পয়েন্টটা করে দিচ্ছি, কারণটা আমি মুখে বলে দিলাম, প্রশ্ন আসতেই পারে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কেন এককবিহীন রাশি। সো পরাবৈদ্যুতিক ধ্রুবক একটি একক বিহীন রাশি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু কোনো একক নেই। ওকে, এবার আমরা যদি একটা এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। যে কুলম্বের যে সূত্রটা আমরা আগের দিন পড়লাম, সেই সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে সেটা আমরা দেখতে চলেছি। সো হেডিং করে নিই, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। সো প্রথমে আমি দুটো আধান নেব। ওকে, একটা আধান হচ্ছে এখানে নিলাম Q1 আধান, একটা আধান এখানে নিলাম Q2 আধান। এই আধান দুটোর মধ্যে এবার একটা মূলবিন্দু বা অরিজিন নিয়ে নিচ্ছি। এখানে একটা মূলবিন্দু বা অরিজিন আছে ও। এই মূলবিন্দু বা অরিজিন থেকে Q1 আধানের দূরত্বটা যদি আমরা স্ট্রেট লাইন বরাবর নিই, এই দূরত্বটা হবে, এই দূরত্বটাকে আমি নাম দিচ্ছি R1 যেহেতু প্রথম আধান। আর দ্বিতীয় যে দূরত্বটা আমি নেব সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত Q2, ও বিন্দু থেকে Q2, এই দূরত্বটাকে আমি নাম দিচ্ছি R2। এবং এই দুটো কিন্তু অবস্থান ভেক্টর, ক্লাস 11-এর ফিজিক্সে ছিল অবস্থান ভেক্টর। সো এটা R1 ভেক্টরকে ডিনোট করছে, এটা R2 ভেক্টরকে ডিনোট করছে। সো ত্রিভুজ যোগের যে সূত্র, সেই ত্রিভুজ যোগের সূত্র অনুযায়ী আমরা এখানে একটা ভেক্টর Q1 Q2 দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে, যদি আমরা এই দিকে নিই তাহলে এই ভেক্টরটার নাম দিচ্ছি R12, মানে 2 থেকে 1, তাই R12। আর যদি আমরা এই দিকে নিই তাহলে এটাকে নাম দেবো R21, 1 থেকে 2, R21। ঠিক আছে, সেখানে আমরা ত্রিভুজ যোগের সূত্র খাটিয়ে কিন্তু এইটাকে বের করতেই পারি, সে করাই যায়। সো আমি এখন ওই ক্লাস 11-এর ওই কথায় আর যাচ্ছি না, আমরা জাস্ট ভেক্টর রূপটা এখন দেখবো। তাহলে আমরা ধরে নিয়েছি কোনো একটা মাধ্যম আছে, মাধ্যমটা শূন্য মাধ্যম হতে পারে, অন্য কোনো মাধ্যম হতে পারে। সেই মাধ্যমে Q1 Q2 দুটো আধান রয়েছে, যে আধান দুটোর অবস্থান ভেক্টর আমরা ধরে নিয়েছি
Q1 আধানের অবস্থান ভেক্টর R1, Q2 আধানের অবস্থান ভেক্টর R2। এবার এই Q1 আর Q2 এই যে আধানটা রয়েছে, এই আধান তো একজন আরেকজনের পরে বল প্রয়োগ করবে। Q1 আধান যেমন Q2 আধানের পরে বল প্রয়োগ করবে, Q2 আধানও তেমন Q1 আধানের পরে বল প্রয়োগ করবে। তো সেই যে বলটা প্রয়োগ করছে এরা একজন একজনের পরে, সেই বলগুলোকে আমরা বের করতে চলেছি এবার। তো প্রথমে আমরা বের করব, আমি প্রথমে বের করতে চাইছি Q1 আধানের জন্য, Q1 আধানের জন্য Q2 আধানের ওপর, Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল। এই ক্রিয়াশীল বলের রাশিমালাটা আমাদেরকে কুলম্বের সূত্র থেকে আমরা ক্রিয়াশীল বলের রাশিমালাটা পাবো। সো এই বলটার আমি নাম দিচ্ছি F21। Q1 আধান Q2 আধানের পরে বল প্রয়োগ করছি, তার নাম দিচ্ছি F21। বল একটা ভেক্টর রাশি, তো এই ভেক্টর নোটেশন দিলাম। সো ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, আমি জানি না মাধ্যমটা শূন্য মাধ্যম কিনা, সো এপসাইলন নট আমি দিতে পারবো না। সো Q1 Q2 বাই দূরত্ব হচ্ছে এক্ষেত্রে R21, কারণ একের বল দুইয়ের ওপরে, সো R21 তার হোল স্কোয়ার হওয়ার কথা, বাট আমি এখানে একটা কিউব দিচ্ছি কারণ আমাকে এটাকে ভেক্টর রূপ আকারে প্রকাশ করতে হবে। সো ভেক্টর রূপ আকারে প্রকাশ করতে গেলে এখানে আমাকে একটা আমি যেহেতু RHS-এ LHS-এ লেফট হ্যান্ড সাইডে একটা ভেক্টর লিখেছি, সো RHS-এও কিন্তু আমাকে একটা ভেক্টর রাখতে হবে। সেই জন্য আমি এখানে একটা এক্সট্রা R21 নিলাম আর নিচে কিউব নিলাম, যাতে এই পার্টটা কেটে গিয়ে নিচে স্কোয়ারটা চলে আসে, যেটা কুলম্বের সূত্রের গাণিতিক রূপে ছিল। ঠিক সেম টু সেম ভাবে আমরা কিন্তু উল্টোটা বের করতে পারবো Q2 আধানের জন্য Q1 আধানের উপরে। সো সেটাই বের করবো এবার। Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল, এটার নাম দিচ্ছি F12। আগেরটা যদি 2-1 হয়, কারণ ওটা Q2 আধানের উপরে কাজ করছিল, এটা Q1 আধানের উপরে কাজ করছে, তো এটার নাম দিচ্ছি Q12। এবং এটার মান কত হবে 1/4 পাই, একই মাধ্যম, সো একই এপসাইলন। Q1 Q2 বাই একই রকমভাবে নিচে কিউব দেবো। সো এখানে কিন্তু 1-2 নেওয়া হবে, এখানে 1-2 মাথায় ভেক্টর সাইড এটা। এখন আমরা যদি উপরের সূত্রটায় ত্রিভুজ সূত্র খাটাই, সো ত্রিভুজ সূত্র খাটালে বোঝা যাবে যে অরিজিনালি ঘটনাটা কি ঘটেছে। আমরা ত্রিভুজ সূত্র নিয়ে কি বলতে পারি, আমি আধান দুটো একটা নাম দিলাম, এটা একটা পি পয়েন্ট, এটা একটা কিউ পয়েন্ট। ত্রিভুজ সূত্র নিয়ে ওপি কিউ ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ও কিউ প্লাস কিউপি ইকুয়াল টু ওপি। সো ও কিউ এর মান হচ্ছে R2 প্লাস ও কিউপির মান হচ্ছে R12 ইকুয়াল টু ওপির মান হচ্ছে R1। এখান থেকে R12 পেয়ে যাচ্ছি R1 মাইনাস R2। আর আরেকটা আমরা পাবো এখান থেকে সিমিলারলি, সেটা হচ্ছে এরকম, ওই ত্রিভুজ থেকে আরেকটা পার্ট কাটালে পাবো যে ওপি, এগুলো কিন্তু সব ভেক্টর, হ্যাঁ, ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। সো ওপি হচ্ছে R1, পি কিউ হচ্ছে R21 ইকুয়াল টু ও কিউ হচ্ছে R2। সেখান থেকে যদি R21 এর ভ্যালু বের করা হয়, সো R2 মাইনাস R1 এই দাঁড়াচ্ছে। এবার এখানে চোখে দেখেই বোঝা যাচ্ছে এই যে দুটো ভ্যালু আসলো, এই দুটো ভ্যালু কিন্তু একজন আরেকজনের বিপরীত, মান তো অবশ্যই সমান। সো R21 কিন্তু নেগেটিভ R12। এবার এই যে R21 নেগেটিভ R12, এই কথাটা যদি আমরা, এইটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, এই 1 আর 2 বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এটা আমাদেরকে দেবে এরকম যে F12টা হবে মাইনাস F21।
এটা কিন্তু আমাদের দিচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যে যেহেতু Q1 আধান Q2 আধানের পরে বল প্রয়োগ করছে, Q2 আধান ও Q1 আধানের পরে সমান ও বিপরীতমুখী একটা বল কিন্তু ক্রিয়া করবে। সেটা Q1 Q2 এর পরে দিলে Q2 Q1 এর পরে অবশ্যই দেবে। তো এবার আমরা আরেকটা টপিক পড়বো, আজকে লাস্ট টপিক, সেটা একটা নীতি, যে নীতির সাহায্যে আমরা যে কোনো বিন্দু আধানের ক্ষেত্রে যদি আমরা এতক্ষণ ধরে যে দুটো দুটো করে বিন্দু আধান নিয়ে আলোচনা করছি, এবার যদি আমাদের কাছে অনেকগুলো বিন্দু আধান থাকে তাও আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো সেটা আমরা করতে চলেছি। সো এই নীতিটার নাম হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। ওকে, সো আমি হেডিং করে নিচ্ছি উপরিপাতনের নীতি। আমি স্টেটমেন্টটা লিখে একটা উদাহরণ দিয়ে পুরোটাকে ব্যাখ্যা করছি। তো স্টেটমেন্টটা নীতিটা বলছে কি, যে বহু সংখ্যক, মানে এখানে কুলম্বের সূত্রে আমরা যেটা করে এসেছি, কুলম্বের সূত্রে কিন্তু আমরা সবসময় দুটো বিন্দু আধানের কথা বলে এসেছি। এবার হতে পারে আমাকে যে প্রবলেমটা দিল, অঙ্কটা করতে দিল, বা প্র্যাকটিক্যালি দুটো বিন্দু আধান না থেকে অনেকগুলো বিন্দু আধান থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রকে ইউজ করব, বারবার ইউজ করব, বাট অরিজিনাল লাস্টে গিয়ে আমরা এই উপরিপাতনের নীতিটাকে ইউজ করব। সো দেখা যাক কিভাবে কাজ করে। বহু সংখ্যক বিন্দু আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি বিন্দু আধানের ওপর ক্রিয়াশীল মোট বল হলো অন্য আধানগুলির কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। ওকে, সো আমরা এবার এটাকে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দুটো বিন্দু আধান নিয়ে কুলম্বের সূত্র দেখেছি, আমি তিনটে বিন্দু আধান নিয়ে প্রথমে দেখাই, তারপরে 4টে 5টা 6টা 7টা 8টা 15টা 20টা 100টা সব করা যাবে। সো ধরো তিনটে বিন্দু আধান রয়েছে, সাপোজ ত্রিভুজ যদি নিয়ে নিই, ত্রিভুজ দিয়েও অঙ্ক অনেক সময় মাঝে মাঝে দেয়, একটা ত্রিভুজ মতো হয়ে রয়েছে, আমি ত্রিভুজটা ড্র করে দিই। এই ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এর তিনটে ভার্টেক্সে, মানে তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আধান বসানো রয়েছে, একটার নাম Q1, একটার নাম Q2। ত্রিভুজটা কি ত্রিভুজ সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, সেটা আলাদা আলাদা অঙ্কে আলাদা আলাদা রকম দেবে, একটার নাম Q3। ওকে, এবার আমি সাপোজ হিসাব করতে চাইছি যে Q1 আধানের ওপরে মোট কত বল কাজ করছে, Q2 Q3 তো Q2 বল প্রয়োগ করছে, Q3 বল প্রয়োগ করছে, তো মোট কত বল কাজ করছে। আমরা প্রথমত ধরে নিই তিনটে বিন্দু আধানই সমপ্রকৃতির। তিনটে বিন্দু আধান যদি সমপ্রকৃতির হয় তাহলে পরস্পর যে ক্রিয়াশীল বল কাজ করবে সেই বলগুলো বিকর্ষণ বল হবে। সো ধরছি Q1 আধানের পরে Q2 আধান যে বলটা প্রয়োগ করছে তার নাম হচ্ছে F21। এই বলটার মান তাহলে আমি ভেক্টর রূপ দিয়ে যদি না, ভেক্টর রূপ দিয়ে তো আমার লিখতেই হবে কারণ ভেক্টর যোগ করতে হবে। সো 1/4 এপসাইলন Q1 Q2 বাই এদের মধ্যে দূরত্বটা কে আমি ভেক্টর রূপ দিয়েও লিখতে পারি, সেটা আমি আর নিচ্ছে আর 1 থেকে 2, সো এখানে 1 2 দিতে হবে, 1
এর কিউব আর 1 2 এটা ভেক্টর সাইন। এই এবার যেহেতু বল দুটো বিকর্ষণ বল, মানে এই বলটা বিকর্ষণ বল, তাহলে এই বলটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, F21 এই দিকে কাজ করবে। এবার আমি আরেকটা বল Q1 এর পরে কাজ করছে, সেই বলটার নাম হচ্ছে, সেই বলটার কারণ হচ্ছে Q3, কারণ Q3 আধানের জন্য Q1 আধানের পরে যে বলটা কাজ করছে তার নাম দিচ্ছে F31, 1/4 পাই এপসাইলন Q1 Q3 বাই R13 তার কিউব R13 ভেক্টর সাইন। এই বলটা কোন দিকে কাজ করবে? এই বলটা যেহেতু বিকর্ষণ বল, এই দিকে কাজ করবে। আকর্ষণ বল হলে ঠিক উল্টো দিকে কাজ করতো, মানে Q3 দিকে কাজ করতো, কিন্তু যেহেতু বিকর্ষণ বল তাহলে Q3 Q1 কে ঠেলে দূরে পাঠানোর চেষ্টা করবে। সো এই বলটার নাম হচ্ছে F31। এবার দেখো এই বল দুটো কোন দিকে কাজ করছে সেটা আমি ডিরেকশন দিয়ে দেখিয়ে দিয়েছি, বল দুটোর মান পেয়ে গেছি। এবার আমরা সেই ক্লাস 11-এর এদের মধ্যবর্তী কোণটা অবশ্যই আমরা জানতে পারবো, বিপ্রতীপ কোণ হবে, মানে এই কোণটা যদি আমার জানা থাকে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও বিপ্রতীপ কোণ অনুযায়ী থিটা হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখ এইগুলো আমাদের জানা থাকবে। আমরা এবার কি করব, লাস্ট কাজ আমাদের হচ্ছে ত্রিভুজ যুগের যে ভেক্টর যুগের যে ত্রিভুজ সূত্র ছিল, ত্রিভুজ সূত্র বা চতুর্ভুজ সূত্র, মানে সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র যেগুলো ছিল সেগুলোকে অ্যাপ্লাই করে কিন্তু এর যে লব্ধি, সেই লব্ধিটাকে আমরা বের করে নিতে পারবো। লব্ধির সাধারণত দিকটা হবে এর মাঝ বরাবর, এই দিক বরাবর আমরা এফ পাবো, যে এফটা হবে সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী এদের দুজনের যোগফল। সো এফ ইকুয়াল টু, এফ একটা বল যেটা হবে F21 প্লাস F31, এটা কিন্তু ভেক্টর যোগ হবে। এবার ভেক্টর যোগের ক্ষেত্রে সেক্ষেত্রে মান যা আসবে আমি মানটা এখানে বসিয়েও দিতে পারি, বসিয়ে দিয়ে জাস্ট মানে মান তো এইভাবে পাবো না, আমাকে মান এবং দিক, একটা ভেক্টর রাশি দুটো থাকে, মান এবং দিক দুটোই বের করতে হবে। ক্লাস 11-এর ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র ছিল বা বহুভুজ সূত্র ছিল সেই সূত্র খাটিয়ে কিন্তু এখানে বের করতে হবে। ওকে, সো আমরা মোটামুটি সেকেন্ড ক্লাসে যে টপিকগুলো পড়লাম আজকের ক্লাসে, সেটা হচ্ছে আগের দিন কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ পেয়েছিলাম, সেই গাণিতিক রূপ থেকে আমরা আধানের এককগুলো বের করলাম এবং আধানের এককগুলোর সংজ্ঞা, স্ট্যাট কুলম্ব কাকে বলে সেগুলো পড়লাম এবং তাদের মধ্যে একটা সম্পর্ক দেখলাম। পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি সেটা পড়লাম, তার রাশিমালা দেখলাম। তারপরে আমরা দেখলাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কেমন, এবং সেই ভেক্টর রূপের উপরে ভিত্তি করেই আমরা একটা নীতি পড়লাম, সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো।